দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় সংগ্রামী সুর, আমি শিল্পী আব্দুল জব্বারের একটি গান শুনেছিলাম যে বিদায় দাও গো বন্ধু তোমরা এবার দাও বিদায়। এখন বর্তমান যে পরিস্থিতি আসলে আমাদের দেশে সৃষ্টি হয়েছে, আমরা তো আসলে স্বৈরাচার কিন্তু বিদায় করে দিয়েছি, স্বৈর শাসককে আমরা বিদায় করে দিয়েছি। সেই ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা হয়তো আমাদের আগামীতে দেখতে হবে, এটি কিন্তু আমরা কিন্তু এখনো সেটি আশা করিনি। কিন্তু এখানে কিছু প্রশ্ন থেকে যায় যে আসলে আমরা কোন ফ্যাসিবাদের বিরুদ্ধে আসলে আন্দোলনগুলো করছি, সংগ্রামগুলো করছি, এবং কাকে চলে যাবার, কাকে নিষিদ্ধ করবার, কাকে দেশ থেকে বিতাড়িত করার আমরা নীল নকশা বাস্তবায়নের দিকে চলে যাচ্ছি। এটি কিন্তু আজকে একটি ভাববার বিষয় হয়ে কিন্তু আমাদের দাঁড়িয়েছে। তো সেই দিক থেকে আমার যেটি মনে হয় যে আমি আমার যতটুকু আসলে বয়স হয়েছে, যতটুকু আমি দেখেছি, যেহেতু স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ও ছিলাম এবং দেশের বেশ কিছু শ্রমিক আন্দোলনের সাথেও আমি নেতৃত্ব দিয়েছি এবং তখন আমি তাদের সাথেই ছিলাম এবং আমার হাতেও কিছু আন্দোলন হয়েছে, যেগুলো আসলে উপলব্ধি করে আমরা বুঝতে পারি আর কি। এখনো আমরা যারা বাংলাদেশের আসলে বিশেষ করে এই যে সামনে আমরা একটি উপলক্ষ্য হাতে নিয়েছি, যেটি নির্বাচন, যে একটি নির্বাচন হলে হয়তো আমরা সঠিক ধারায় চলে আসতে পারবো এবং সঠিকভাবে হয়তো এই রাষ্ট্রটি আবার একটি স্বয়ংসম্পূর্ণ গণতান্ত্রিক ধারায় সেটি পরিচালিত হবে। এখানে এই জায়গায় একটি বৈষম্য কিন্তু আমরা লক্ষ্য করছি। সেই বৈষম্যটি কেমন? যেমন আমরা বলছি যে আওয়ামী লীগ সহ সকল 14 দলীয় যারা জোটে রয়েছে তাদের নিষিদ্ধ করতে হবে। এখানে দুটি প্রশ্ন আমার রয়েছে। দেখুন, আজকে আমরা যারা আসলে এই কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করছি, এই কথাগুলো নিয়ে যারা ভাবছি, এখানে কিন্তু আমাদের একটি রাজনৈতিক দল সম্পর্কে যেটি আমি উল্লেখ করে বলছি, যেমন সিপিবির কথা আমরা বলি, সিপিবির যে বয়স হয়েছে সেটি কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগেরও কিন্তু সেই বয়সটা কিন্তু হয়নি। কিন্তু সিপিবি 14 দলের সাথে গিয়েছেন কি না আমি সেই প্রশ্ন করছি না, কিন্তু যদি যেতেন তাহলে আমার মনে হয় তাদের একটি সিট সংসদে থাকতো, একটি না হলে দুটি সিট থাকতো, যেহেতু একটি প্রবীণ রাজনৈতিক দল তারা। আর দেশের অনেক আন্দোলন সংগ্রামে কিন্তু তাদের একটি ভূমিকা কিন্তু আমরা দেখেছি। হয়তো তারা যেটি জোট গঠন করেছেন, যেমন ঘাতক জ্বালা নির্মূল কমিটি একটি গঠন করেছেন, যেটি নিয়ে আমরা তেল গ্যাস আন্দোলনের, সেখানেও আমি একজন প্রতিনিধি হিসেবে ছিলাম জেলায়, দেখেছি। এরপর আপনার স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় তাদের একটি জোট তৈরি করেছিল, সেখানেও কিন্তু একটি ভূমিকা কিন্তু আমরা রেখেছি। কিন্তু এই যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় আসলে সিপিবি কতটা অসহায়ত্বের মধ্যে দিয়ে গিয়েছে, আমরা যারা আসলে তাদের সাথে চলাফেরা করি আমরা কিছুটুকু বুঝতে পেরেছি যে হ্যাঁ, বাংলাদেশে শুধু সিপিবি নয়, কেননা একমাত্র তাদের সাথে যারা জোট করতে গিয়েছিল তাদের প্রত্যেককে কিন্তু তারা বিশেষ করে কোণঠাসা করে কিন্তু রেখে দিয়েছিল। আর সিপিবি বাসদ এই দুটি দল তো আসলে তাদের সাথে যায়নি, সকল সময় তারা নিষিদ্ধ মানা করে দিয়ে এসেছে। এটি আমরা নেতৃবৃন্দর কাছ থেকে আমরা শুনতে পেরেছি। তো এইখানে একমাত্র সিপিবিকে যদি কেউ ব্যান করতে চায়, কেউ যদি নিষিদ্ধ করতে চায় রাষ্ট্রীয়ভাবে, তাহলে এটার পিছনে কিন্তু আরেকটি রহস্য কিন্তু কাজ করছে। সেটি হচ্ছে কোনটি? একটি মৌলবাদী শক্তি। কেননা সেই মৌলবাদী শক্তি একমাত্র চাবে যে বাংলাদেশে যেন সিপিবির কোনো অস্তিত্ব না থাকে। আর তাদের সাথে তাদের যে একটি দীর্ঘদিনের যে সংঘর্ষ, এটি কিন্তু আমরা যারা আজকে রাজনীতি করছি, যারা রাজনীতি হয়তো অনেকে কিন্তু বুঝে না, যেহেতু অল্প বয়সের ধাপ করে কিন্তু আমরা অনেক কথাগুলো কিন্তু বলে ফেলি। তাদের হয়তো জ্ঞান কম হতে পারে অথবা রাজনৈতিক নলেজ হয়তো কম হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা আজকে সেই মৌলবাদীর পক্ষ হয়ে কিন্তু আমরা কিন্তু সেই কথাগুলো কিন্তু বলছে যে এদেরকে নিষিদ্ধ করতে হবে।
আমার মনে হয় যেটি আসলে সঠিক একটি যুক্তি নয়। আর এখন যে সময়টি এসেছে, ইতিমধ্যে কিন্তু আমরা সমগ্র বাংলাদেশের যে এখন চলমান পরিস্থিতি, সেটির উপরে যদি আমরা নির্ণয় করি, এবং আমরা যেটি দেখছি যে সারা দেশে কিন্তু এখন যে আন্দোলন সংগ্রাম এবং সকল রাজনৈতিক দলগুলোর যে একটি উত্থান, তাদের যে জনমত গ্রহণের যে একটি লক্ষ্য নিয়ে যে তারা মাঠে পড়ে রয়েছে, এটি কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমরা কিন্তু দেখছি। আমরা সেটির বিরোধিতা করছি না, কিন্তু এখানে আমরা দেশ নিয়ে, দেশের মানুষকে নিয়ে এবং একটি স্বয়ংসম্পূর্ণভাবে সুস্থ ধারায় একটি দেশ কিভাবে পরিচালনা হবে, সেটি নিয়ে আমরা কতটুকু ভেবেছি। আজকে সেই ভাবনার যে পরিস্থিতিটা, কর্তব্যটা, সেটি কিন্তু আপনি যখন রাজনৈতিক দল হয়েছেন সেই দায় কিন্তু এড়িয়ে যেতে পারেন না। আপনি যখন নেতা হিসাবে বলেন, আপনি কিন্তু সেই দায় কিন্তু এড়িয়ে যেতে পারেন না। তাহলে এখানে আমরা কিন্তু সেই দেশকে নিয়ে কিন্তু আমরা একজনও কিন্তু সেই চিন্তা ভাবনা কিন্তু করিনি। আমরা কিন্তু দেখেছি, আমরা একটি সরকার চেয়েছি, তিনি এসেছেন, তিনি বসেছেন, এটি কিন্তু আমরা সেই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার মধ্যে দিয়েও কিন্তু আমরা তাদেরকে বসাতে পারিনি, যেখানে একটি পরিস্থিতি এবং স্বচ্ছ ভাব থাকবে। কি হচ্ছে আমরা যেটি দেখছি এখানে কি হচ্ছে, যেমন আপনি এই বিগত আওয়ামী লীগ সরকার যেটি করে গিয়েছেন, তিনি ভোট ছাড়াই ক্ষমতায় রয়েছেন। আমরা ভোট ব্যতীত তাকে বসালাম, কিন্তু তার কোনো মেয়াদ নেই। আর আগামীতে যে আমরা একটি স্বয়ংসম্পূর্ণ অবকাঠামোর মধ্য দিয়ে যে একটি গঠনতান্ত্রিকভাবে এবং গঠনমূলকভাবে যে একটি নির্বাচনের মধ্য দিয়ে দেশ আগামী দিনে ভবিষ্যতে যে পরিচালিত হবে, আমরা সেই রোড ম্যাপও কিন্তু আমরা এখনো কিন্তু এঁকে দিচ্ছি না। হ্যাঁ, বিচারের বিষয়গুলো আসতে পারে, আমার যেটি আপনাদের সাথে আমার একটি সহমত পোষণ করছি। হ্যাঁ, হতে পারে যারা শহীদ হয়েছে তাদের বিচার হোক, যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের বিচার হোক, যে সকল প্রতিষ্ঠানগুলো এই আন্দোলনের বিরোধিতা করেছে, বিনা অন্যায়ভাবে গুলি করেছে, তাদের বিচার হোক, তাদেরকে সামনে নিয়ে আসা হোক এবং জাতির সামনে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। কিন্তু সেই কাজগুলো কিন্তু যাদের আপনারা বসিয়েছেন তারা কিন্তু করতে পারেনি এখন আপনি কিভাবে করবেন? হয়তো রাষ্ট্রের মাঝে কিছু বাধ্যবাধকতা থাকতে পারে, কিছু বাধা বিপত্তি থাকতে পারে, সেটি নিয়ে সংশোধনের কথা বলছেন। সেই সংশোধনের তো আমরা কিছু দেখছি না। কিন্তু একটি বিষয়ে লক্ষ্য করে যদি আপনারা দেখেন, যে এখানে সেই পূর্বের ন্যায় যে রাষ্ট্র ব্যবস্থা আজকে পরিচালিত হওয়ার কথা, সেই পূর্বের ন্যায় কিন্তু রাষ্ট্র পরিচালনা হচ্ছে, সেটি কিন্তু আমরা দেখছি। কিন্তু আমাদের রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদ করলে মাথা ফাটাবে, আমাদের রাজপথে দাঁড়িয়ে কথা বললে পুলিশ আমাদের পিটাবে, আমরা রাজপথ ব্লক করে দিলে পরে সেখানে জনগণ দুর্ভোগে থাকবে। এগুলো থেকে আজকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। একটি স্বচ্ছ টেবিলের প্রয়োজন। আমার যেটি মনে হয়, দেশে রাজনৈতিক দল গঠন করেছেন, রাজনীতি করেন, আপনারা দেশের কথা বলবেন, সেই জন্য আপনাদের একটি সহমতের জায়গার প্রয়োজন, যে এখানে বসে আমরা সেই গোল মিটিং করে আমরা সেই জায়গায় একটি সিদ্ধান্ত নেব, যেটা জাতির জন্য কাজে লাগবে, দেশের মানুষের জন্য কাজে লাগবে, দেশের জন্য কাজে লাগবে। আগামী দিনে আমাদের এই জোটের মধ্য দিয়ে যাতে স্বৈরাচারের কোনো উত্থান না ঘটে, সেটির একটি নিশ্চয়তা আমাদের নিয়ে আসতে হবে। সেই জায়গায় আমাদের তৈরি করে আজকে নিয়ে আসতে হবে। আজকে সেই জায়গাগুলো আসলে আমরা কোথায় সৃষ্টি করতে পেরেছি? আমাদের মধ্যে তো আমি দেখছি সেটি বিরোধ ব্যতীত আর কিচ্ছু নয়। কিন্তু এই বিরোধের জন্য তো আপনি এই যে 18 কোটি মানুষ, 19 কোটি মানুষ, তাদের তো আপনারা বিপদে ফেলতে পারেন না। তাদের তো আপনারা আজকে নিয়ে আপনারা খেলতে পারেন না। আজকে তাদের চিন্তা করতে হবে, তাদের চেতনার কথা চিন্তা করতে হবে, তাদের ভাবমূর্তির কথা চিন্তা করতে হবে। আগামী দিনে দেশ কিভাবে চলবে? দেশের বেকারত্ব বেড়ে গিয়েছে। দেশের অনেক কর্ম প্রতিষ্ঠানগুলো আপনি দেখছেন কিনা, বিশেষ করে বাংলাদেশের পোশাক শিল্প, যেটির কথা আমি বলছি, কেননা আমি সেক্টরের সাথে আছি। আজকে সেই পোশাক শিল্পে যেখানে আপনার ডিউটি হতো 12 ঘন্টা 16 ঘন্টা,
সেখানে আজকে ডিউটি হচ্ছে আপনার 8 ঘন্টা। এরপরও আরো যেটি আপনি দেখছেন কিনা তা জানি না, সপ্তাহে আপনার যেখানে 7 দিন আপনার ডিউটি হতো সেখানে আপনার এখন ডিউটি হচ্ছে হলে কি আপনার 5 দিন। এই মতো অবস্থায় তো আসলে একটি দেশ চলতে পারে না। আপনাদের সেই দিকগুলো কিন্তু লক্ষ্য করতে হবে, সেই দিকগুলো কিন্তু খেয়াল করতে হবে। কেননা আমরা যদি অর্থনৈতিকভাবে যদি পঙ্গু হয়ে পড়ি, আমাদের দেশে যদি আপনাদের কারণে যদি বেকারত্ব বেড়ে যায়, আপনাদের কারণে যদি পোশাক শিল্প সহ সকল প্রতিষ্ঠানগুলো যদি আস্তে আস্তে নিম্ন শ্রেণীর দিকে যদি চলে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে আপনারা কি করবেন? কাদের নিয়ে রাজনীতি করবেন? আজকে সেই জায়গাগুলো আমার যেটি মনে, আমি সহমত পোষণ করছি আপনাদের সাথে। আপনারা দ্রুত এই বিষয় নিয়ে বসে আসলে একটি সমাধানের লক্ষ্য বের করলে আমার মনে হয় জাতি এবং দেশ দুটোরই উপকার হবে। সকলকে ধন্যবাদ।